কোনো লেনদেন নগদে হয়েছে কি বাকিতে হয়েছে, এটি আমরা কিভাবে বুঝবো এবং এই সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, যদি কোনো লেনদেন নগদে হয় সেটি আগে আমাদের বুঝতে হবে। যেমন নগদে হয়, যেমন বেতন প্রদান নগদে, পণ্য ক্রয় নগদে, ভাড়া প্রদান নগদে। এই সমস্ত যে কয়েকটি ব্যয়ের কথা আমি বললাম, এই ব্যয়গুলোর সাথে নগদ কথাটি উল্লেখ আছে বিধায় আমরা ধরে নিতে পারি যে এই লেনদেনগুলো অবশ্যই নগদে সম্পাদিত হয়েছে। কিন্তু যদি কখনো এই সংক্রান্ত লেনদেনগুলোর সাথে নগদ কথা বলা না থাকে, তাহলে আমরা কি নগদ ধরে নেব? যেমন পণ্য ক্রয় 10,000 টাকা, এই পণ্য ক্রয় 10,000 টাকা এই কথাটির সাথে কিন্তু নগদ কথাটি উল্লেখ নেই। তাহলে কি আমরা বুঝবো যে এই লেনদেনটি নগদে হয়েছে কিনা? হ্যাঁ, যদি কোনো লেনদেনে অর্থাৎ ক্রয় বা বিক্রয়ের সময়, কি বললাম, যদি কোনো লেনদেনের ক্রয় বা বিক্রয়ের সময় নগদ কথা উল্লেখ থাকে, তাহলে তো আমরা বুঝেই নেব যে লেনদেনটি নগদে হয়েছে। আবার যদি ক্রয় বা বিক্রয়ের সময় যদি ধারে বা বাকিতে কথা বলা না থাকে, তাহলেও আমরা ধরে নেব যে লেনদেনটি নগদে হয়েছে। আবার যদি কোনো ক্রয় বা বিক্রয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে, তাহলেও আমরা ধরে নেব ওই ক্রয় বিক্রয়টি অবশ্যই নগদে হয়েছে। যেমন নগদে পণ্য ক্রয়, আমরা বুঝলাম যে এটি নগদে। আবার শুধু পণ্য ক্রয়, এটিও নগদে। তাহলে আমরা কখন বুঝবো যে এই লেনদেনগুলি আবার বাকিতে হয়েছে? যদি স্পষ্ট করে বলা থাকে যে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা বা ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা, তাহলে তো আমরা বুঝেই গেলাম যে এই ক্রয় বিক্রয়টি অবশ্যই বাকিতে হয়েছে। এখন যদি ধারে বা বাকিতে বলা না থাকে, তারপরে আর কি বলা থাকলে আমরা বুঝবো যে লেনদেনটি অবশ্যই বাকিতে হয়েছে? দেখো, যদি ধার বা বাকিতে বলা থাকে তাহলে আমরা বুঝলাম যে লেনদেনটি বাকিতে হয়েছে, কিন্তু ধার বা বাকিতে বলা না থাকলেও আমরা কখন বুঝবো? যদি ওই ক্রয় বিক্রয় কার্য সম্পাদনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানবাচক নাম থাকে, তাহলে আমরা বুঝে নেব যে ওই ক্রয় বিক্রয় কার্যটি অবশ্যই ধারে বা বাকিতে হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন রহিমের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয়। এখানে কিন্তু ধার বা বাকিতে এ সংক্রান্ত কোনো কথা উল্লেখ নেই। কি বললাম? যে রহিমের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয়। এখানে একটি ব্যক্তির নাম আছে, ব্যক্তিটার নাম কি? রহিম। এখানে আমরা রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করেছি। যদি আবার বলতে পারি যে আলিফের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, এখানে আমরা আলিফের কাছে পণ্য বিক্রয় করেছি এবং আলিফ একটি ব্যক্তির নাম। এরকম যদি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তাহলেও আমরা বুঝে নেব যে এই লেনদেনটি অবশ্যই আমাদের বাকিতে হয়েছে। এই সংক্রান্ত জাবেদাগুলো আমরা কিভাবে শিখব? দেখো, যদি কোনো ব্যয় নগদে হয়, তাহলে আমরা খুব সহজভাবে বুঝবো যে যদি কোনো ব্যয় নগদে হয়, তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা অবশ্যই চলে যাবে। আবার যদি কোনো আয় আমাদের নগদে অর্জিত হয়, তাহলে আমাদের কাছে অবশ্যই নগদ টাকা আসবে। তাহলে কি, যে কোনো ব্যয় আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে যদি কোনো ব্যয় আমাদের নগদে সম্পাদিত হয়, আমাদের নগদ টাকা চলে যাবে। আবার যদি কোনো আয় আমাদের নগদে হয়, তাহলে অবশ্যই আমাদের নগদ টাকা আসবে। জাবেদা বলছে, জাবেদার নিয়ম অনুসারে আমরা বলতে পারি যে যদি আমাদের কাছে কোনো নগদ টাকা আসে, অর্থাৎ ক্যাশ ইন হয়, তাহলে আমরা নগদান হিসাব ডেবিট করব। আবার কোনো লেনদেনে যদি নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে আমরা অবশ্যই নগদান হিসাব ক্রেডিট করব। যেমন বেতন প্রদান করা হলো 10,000 টাকা, তাহলে এই যে বেতন প্রদান 10,000 টাকা, এর ফলে কি হবে? বেতন প্রদানের ফলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে। যদি আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়, তাহলে নগদান হিসাব
ক্রেডিট হবে। আবার পণ্য নগদে বিক্রয় 10,000 টাকা, তাহলে পণ্য বিক্রয় করলে আমাদের কাছে নগদ টাকা আসবে, তাহলে তখন আবার কি হবে, নগদান হিসাব ডেবিট হবে। দুতরফা দাখিলের নিয়ম অনুসারে আমরা জানি আমাদের কাছে যা কিছু আসবে তা সব ডেবিট হবে, আমাদের কাছ থেকে যা কিছু চলে যাবে তা সব ক্রেডিট হবে। তাহলে বেতন প্রদানের ফলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে। কি চলে যাবে? নগদ টাকা। তাহলে নগদ টাকা চলে যাওয়ায় নগদান হিসাব ক্রেডিট। আবার পণ্য বিক্রয় করলে আমাদের কাছে নগদ টাকা চলে আসবে। আমাদের কাছে যা আসবে, বিক্রয় বাবদ কি আসবে? বিক্রয় বাবদ আমাদের কাছে নগদ টাকা আসবে। যেহেতু বিক্রয় করলে আমাদের কাছে নগদ টাকা আসবে, সুতরাং আমাদের অবশ্যই নগদান হিসাব ডেবিট হবে। এখন আমরা যদি একটা নির্ণয় এই আসা যাওয়ার নিয়ম অনুসারে করি, তাহলে আর একটি পক্ষ অবশ্যই আমাদের নির্ণয় করতে হবে। দেখো, বেতন প্রদানের ফলে আমাদের নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদান হিসাবে আমরা ক্রেডিট করেছি, তাহলে ডেবিট হবে কি? সবসময় মনে রাখবে, যে বিষয়ের লেনদেন অর্থাৎ যে কারণের ফলে আমাদের টাকা আসবে বা যাবে, সেই কারণটা হবে আমাদের দ্বিতীয় পক্ষ। কি বললাম? যে কারণের ফলে আমাদের কাছে নগদ টাকা আসবে বা যাবে, সেই কারণটাই হবে আমাদের দ্বিতীয় পক্ষ। যেমন বেতন প্রদানের ফলে আমাদের বেতনে নগদ টাকা চলে গিয়েছে, যেহেতু আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদান হিসাব অবশ্যই আমাদের ক্রেডিট হয়েছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট হওয়ার পর এখন কারণ কি? বেতন। তাহলে বেতন একটি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ব্যয়, তাহলে এই কারণটাই হবে ডেবিট। কি হিসাব হবে? তাহলে লিখব বেতন হিসাব। আবার পণ্য বিক্রয় করে আমাদের কাছে নগদ টাকা চলে এসেছে, আমরা কি করেছি? নগদান হিসাব ডেবিট করেছি। যেহেতু আমরা নগদান হিসাব ডেবিট করছি, তাহলে আমাদের ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে কারণটা। কি কারণে টাকা আসছে? আমাদের কাছে বিক্রয়ের কারণে টাকা আসছে, তাহলে বিক্রয় হবে অবশ্যই আমাদের ক্রেডিট।